हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो देखो लास्ट যেটা আমরা রেশিও প্রপোর্শনের ক্লাস নাম্বার 7 করেছিলাম, ঠিক আছে, আপ টু 80 পর্যন্ত। তো আজকে আমি 81 থেকে আশা করছি শেষ করে দিচ্ছি, ঠিক আছে। দেন আমরা নেক্সট অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তো আগের অঙ্কগুলো অবশ্যই দেখে বুঝতে পেরেছি যে অঙ্কগুলো খুবই সোজা ছিল। তো একটু প্রবলেম যেটা হচ্ছে অঙ্কগুলোকে একটু বুঝতে হবে যে কি বলতে চাইছে। ওকে, তো চলো 81 থেকে শুরু করা যাক। খুবই মজার অঙ্ক যেটা আছে, দেখো এই টাইপের একটা দেয় অনেক সময় খরগোশ বা বিড়ালে এই টাইপের একটা স্টেপের অঙ্ক দেওয়া থাকে যে এ এত স্টেপ গেলে সে এত স্টেপ যাচ্ছে, ঠিক আছে, এর একটা স্টেপ ও দুটো স্টেপের সাথে সমান। তো এই টাইপের অঙ্কগুলো দেখো একটা খুব ইজি ভাবে করা যায়, একদম শর্টকাটটা শিখে দেবো। আগে তোমাদেরকে আমি কি করে লং এতে করা যাবে একটু অঙ্কটা বুঝে নাও, তারপর শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আগে আমি লংটা করে দিচ্ছি। বলেছে নির্দিষ্ট সময়ের মধ্যে পিকলু লাফাতে পারে 8 বার এবং শান্তু লাফাতে পারে 6 বার। এখানে পিকলু আর শান্তু এ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া আছে, ওই টাইমের মধ্যে 8 বার লাফায়, এ লাফায় 6 বার। ক্লিয়ার? ওকে। কিন্তু পিকলু 7 বার লাফিয়ে যে দূরত্ব যায় সেই দূরত্ব শান্তু 5 বার লাফিয়ে যায়। ধরো পিকলু 7 বার লাফালো, 7 বার লাফিয়ে সে মনে করে এতটা ডিস্টেন্স গেছে, এই ডিস্টেন্সটা পিকলু লাফিয়েছে কত? 7 বারে লাফিয়েছে। আর এই সেম ডিস্টেন্স শান্তু লাফিয়েছে কতবারে? 5 বারে। একই ডিস্টেন্স পিকলু লাফিয়েছে 7 বারে আর শান্তু লাফিয়েছে 5 বারে। ওকে, তো এবারে আমাকে যেটা বের করতে হবে বলছে, তাহলে পিকলু ও শান্তুর গতিবেগের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তো আমি আগে এইটা থেকে শুরু করতে হবে। আমরা এটা কি না, পিকলুর 7 বারে যেটা লাফায় ওইটা শান্তুর 5 বারে লাফানোর সাথে কি হবে? ইকুয়াল হবে। তো আমি পিকলুটা শান্তুর দিয়ে বের করার চেষ্টা করছি। তাহলে পিকলু একবারে কতটা লাফাবে না, শান্তু 5-এর 7 বারে, এ 7 বারে লাফায়, এ 5 বারে লাফায়, ঠিক আছে। তাহলে এ পিকলু একবারে কতটা লাফাবে না, 7 দিয়ে ভাগ হবে, কমে যাচ্ছে, 7 থেকে 1 কমছে, তাহলে এর 5-এর 7 বার। পিকলু ওই ডিস্টেন্সটা 5-এর 7 বার, মানে টোটাল যে ডিস্টেন্সটা গেছে 5 ভাগে 5টা লাফে কি করছে? কমপ্লিট করছে। তার মানে ওইটাকে আমি 7 ভাগে যদি ভাগ করি, তার 5টা ভাগ যে ডিস্টেন্সটা হবে সেই ডিস্টেন্সটা পিকলু একবারে লাফায়। শান্তু 5-এর সাথে যেটা লাফায়, যে দূরত্ব যায় সেটা পিকলু একবারে যায়। ওকে, তাহলে পিকলু 8 বার কতটা গেছে বের করি। পিকলুর 8টা স্টেপ শান্তুর কতর সাথে সমান হবে? 5-এর 7 ইন্টু 8, তার মানে শান্তুর হবে 40-এর 7। তাহলে পিকলু 8 বারে যেটা লাফিয়েছে কত? 40-এর 7 স্টেপ, এটা শান্তু লাফিয়েছি। আর শান্তু 6 বারে কত গেছে? আর একটা গেছে, তাহলে এইটা হচ্ছে শান্তু দিয়ে বের করে নিলাম। তাহলে দেখো এর 6টা স্টেপ আর এর 8টা স্টেপ সমান আমি শান্তুর বের করে দিলাম, যেহেতু দুটো শান্তু তাই আমি রেশিওতে বের করে নিচ্ছি। তাহলে আমার কি হচ্ছে? 40 আর 7 দিয়ে গুণ করে দিলে 742, তার মানে 20:21। এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? কি বলেছে অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, একটি নির্দিষ্ট সময়ের দূরত্বে পিকলু লাফাতে পারে 8 বার, শান্তু লাফায় 6 বার। কোন একটা দূরত্ব বা টাইম পিরিয়ড দেওয়া আছে, সার্টেন টাইমে পিকলু লাফাচ্ছে 8 বার আর শান্তু লাফাচ্ছে 6 বার। তাহলে আমি যে কোনো একজনেরটা আরেকজন দিয়ে বের করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই একটা ইকুয়েশন দেওয়া থাকবে, অবশ্যই একটা ইকুয়েশন দেওয়া থাকবে। কি ইকুয়েশন দেওয়া আছে না, বলছে পিকলু 7 বার যে ডিস্টেন্সটা যায় ওই সেম ডিস্টেন্স শান্তু 5 বারে কমপ্লিট করে। তার মানে স্পিডটা কার? লাফানোর স্টেপটা বেশি কার আছে? শান্তুর আছে। বোঝা যাচ্ছে? স্টেপটা কার বেশি, মানে লাফানোর স্পিডটা কার? এ একটা ডিস্টেন্স 7 বারে কমপ্লিট করছে, 7টা স্টেপ দিয়েছে, সেখানে শান্তু 5টা স্টেপে কমপ্লিট করে দিচ্ছে। তাহলে এ 7 বার যেটা লাফায় এর 5 বারে লাফানোর সাথে সমান। তাহলে একবার কত হবে? 5-এর 7, আর 8 বারটা বের করে নিয়ে কত হবে? 8 5 40-এর 7 বার। তাহলে পিকলু 8 বার লাফিয়ে যতটা গেছে 8টা স্টেপ, সেটা শান্তু 40/7, মানে ওই ধরো 7 5 35 742, 5-এর একটু বেশি, মানে 5টা স্টেপ কমপ্লিট করে দিয়েছে, প্লাস আরেকটা লাস্টের একটু স্টেপ দিয়েছে, মানে এর ক্ষেত্রে যেটা একটা স্টেপ তার থেকে একটু কম। ওকে, ওই স্টেপ গিয়ে ওই দূরত্ব কমপ্লিট করেছে। তাহলে এটাও শান্তু, রেশিও বের করে দিলাম। ক্লিয়ার? এবারে হচ্ছে দেখো এইটাকে একটু শর্টে করবো। শর্টে করতে গেলে কি করতে হয়, একটু শুধু মাথায় রাখতে হবে। কিভাবে?
এইখানে সেটা করে দিচ্ছি। দেখো শর্টে করলে কিভাবে হবে, প্রথমে একটু স্টেপটা তোমার কি বলে ওটাকে সিকোয়েন্সটা যেন মেনটেন থাকে। প্রথমে দিয়েছে পিকলু তারপর শান্তু, আবার বলেছে দেখো কিন্তু পিকলু সাতবার স্টেপ শান্তুর 5 বারের সাথে সমান। মানে দেখো প্রথমে পিকলু তো পরেরটাও যেন পিকলু থাকে, মানে সিকোয়েন্সটা যেন মেনটেন থাকে। উল্টে ঘুরে যদি বলে দেয় যে পিকলুর 7 বার শান্তুর 5 বারের সাথে সমান, ওটা করলে আমাকে ঘুরিয়ে দিতে হবে। তাহলে প্রথমে পিকলু আছে, পিকলুর কথা বলেছে 8 বার শান্তুর 6 বারের সমান। আবার বলেছে এ 7 বারে যতটা লাফায় এ 5 বারে কিন্তু সেম লাফায়, একই ডিস্টেন্স যায়। সিকোয়েন্সটা দেখো মেনটেন করেছি, মানে প্রথমে পিকলুর ভ্যালুগুলো আছে তারপর শান্তুর ভ্যালুগুলো লিখেছি। লিখে একটু মাথায় রাখবে এই সিম্বলটা, এই কোনাকুনি গুণ হবে, গুণ হয়ে এটা এদিকে লিখবো, এখানে এর অ্যান্সারটা লিখবো, আর এইটার এখানে গুণ হয়ে এদিকে অ্যান্সারটা লিখবো। তাহলে 8 5 40, 7 6 42, তার মানে এটা রেশিও কত হবে 20:21। এইটা হচ্ছে শর্টকাটে করা যায়। কি করবো না, পিকলুর ভ্যালুটা আগে অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে তাহলে পিকলু ও শান্তুর গতিবেগের অনুপাত কত হবে, তাহলে পিকলুরটাকে আগে রাখবো শান্তুটাকে পরে রাখবো। এই ভ্যালুগুলোকে বসিয়ে জাস্ট কোনা করে গুণ করে লেখার স্টাইলটা দেখো, এই কোনা গুণ করেছে লিখেছি এদিকে, এইটা গুণ করেছে লিখেছি এদিকে, এই সিকোয়েন্সটা মেনটেন করবে, অ্যান্সার এটাই হবে। ঠিক আছে 20:21। যদি একটু ঘুরিয়ে দাও কিন্তু পাল্টে যাবে, আর অপশন অবশ্যই দেখবে 21:20 একটা অপশন কিন্তু থাকবে। তার মানে তোমরা যদি সিকোয়েন্স যদি একটু ভুল করে দাও সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে চলো নেক্সট 82। শর্টকাট হচ্ছে এটা, অনেক সময় এটা খরগোশ বিড়াল দেওয়া থাকে, এত স্টেপ যা পাই ওর এত স্টেপের সাথে সমান। স্টেপের অঙ্কটা এই ফর্মুলাটা এটা একটু মনে রাখবে, যে এই টাইপের একটু যে অ্যান্সারটা দিবে সেই অ্যান্সার ওয়াইজ এটাকে সাজিয়ে যদি কোনো করে গুণ করে দিতে পারো তাহলে দেখবে খুব সহজে অঙ্ক হয়ে যাবে। নেক্সট 82 বলেছে একটি কাজের ক্ষেত্রে এক্স ও ওয়াই এর মজুরির অনুপাত, মজুরির অনুপাত বলতে মানে একদিনে ওরা কত মজুরি পায় বা টোটাল মজুরি যেটা, মজুরির ওয়াই অনুপাতে দেওয়া আছে কত, x:y এর বলে দেওয়া আছে কত 3:4। তাহলে কাজটি সম্পূর্ণ করতে এক্স ও ওয়াই এর দিন সংখ্যার অনুপাত কত হবে। ওদের এত টাকার ব্যাপারটা দেওয়া আছে, দিন সংখ্যা সবসময় মনে রাখবে, দিন সংখ্যা সবসময় কি হয় মজুরির সাথে ব্যস্ত অনুপাতিক হয়, উল্টে যায়। এই যে এইটা লিখে রাখবে, দিন সংখ্যা এটা হচ্ছে ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত লিখতে 1/, লিখতে হয় 1/, কি কাজের পরিমাণ বা মজুরি, যেটা কাজের পরিমাণ, এইটা দিন সংখ্যার কাজের পরিমাণ সবসময় কি হয় উল্টো হয় ব্যস্ত অনুপাতিক। তাহলে যেটা মজুরি দেওয়া থাকবে তার 1/3 করবে, যেহেতু 1/2 1/4 দিয়ে লসাগু কত হচ্ছে 3 আর 4 আর 12, 12 দিয়ে গুণ করলে কত হবে উল্টে যাবে 4:3। দেখেছো দেওয়া ছিল মজুরি অনুপাত, এইটা কাজের দিন সংখ্যার অনুপাত কি হয়ে গেল উল্টে গেল, যেহেতু ব্যস্ত অনুপাত আছে 4:3। এলসিএম হচ্ছে লসাগু কত হচ্ছে, এলসিএম 12, 12 দিয়ে এগুলোকে যদি গুণ করি 3 4 12 4 হবে, 4 3 12 3 হবে। ওকে চলো নেক্সট। তাহলে মনে রাখবে দিন সংখ্যা সবসময় কি হয় ব্যস্ত অনুপাত হয়। 83 কি বলেছে 13,824 ঘনসেমি মানে সেমি কিউব। আয়তনের একটি ঘনক থেকে 8টি সমান আয়তনের ঘনক তৈরি করা হলো। ধরো একটা বড় একটা ঘনক দেওয়া আছে, ওই ঘনকটাকে কেটে কেটে ছোট ছোট একই মাপের একই আয়তনের 8টা সমান ঘনক তৈরি করা হলো, সমান মাপের 8টি ঘনক তৈরি করা হলো। বড় একটা ঘনক আছে, ওখান থেকে কেটে কেটে আমি 8টা টুকরা তৈরি করলাম। ওকে তাহলে বড় ঘনক ও ছোট 3টি ঘনকের সমগ্র তলের আয়তনের অনুপাত কত হবে। তো এক্ষেত্রে আমি আগে বের করে দিই, বড় যে ঘনকটা আছে তার বাহুর দৈর্ঘ্যটা বের করি। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয়, যেটা আয়তন দেওয়া আছে একে আমরা আগে ট্রাই করে দেখি কোন সংখ্যার হোল কিউব করা যায় কিনা। কারণ ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, একটু লিখে দিই, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আয়তন সূত্র কি, আয়তন সূত্র হচ্ছে এ কিউব, সেটা কিউব হয়ে যাবে। কোন একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার আয়তন কি হয়ে যাবে এ কিউব।
তার মানে আমাকে আয়তন দেওয়া আছে, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো 13,824 এটা হচ্ছে কার কিউব বলো তো? 24-এর কিউব। 24 ইন্টু 24 ইন্টু 24, 24 ইন্টু 24 ইন্টু 24, এটা গুণ করে দেখবে 13,824 আসবে, ঠিক আছে? তাহলে 24-এর কিউব, তার মানে আমি ঘুরে বলতে পারি বড় যে ঘনকটা আছে তার বাহুর দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। যেহেতু সেমি কিউব আছে তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে? 24 সেমি হবে। ক্লিয়ার? 24 একটা বড় ঘনক যার বাহুর দৈর্ঘ্য 24 সেমি, তার আয়তন কত হবে? 24 ইন্টু 24 ইন্টু 24, 13,824 সেমি কিউব বা ঘন সেমি। ওকে, এবারে তোমাকে বলেছে এই বড় ঘনকটাকে কেটে করে সমান 8টি মাপের ছোট ঘনক তৈরি করা হলো। আমি ধরে নিচ্ছি ছোট যে ঘনকটা আসছে তার বাহুর দৈর্ঘ্য কত? এ ধরে নিলাম। ধরি ছোট ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ, তাহলে তার আয়তন কত হবে? তাহলে তার আয়তন কত হবে? এ কিউ হবে। কিন্তু একটা ঘনকের, একটি ঘনকের বাহু যদি এ হয় তার আয়তন কত হবে? এ কিউ। কিন্তু 8টি ঘনকের কত হবে আয়তন? এইটা এ কিউ। তাহলে দেখো এবার একটা জিনিস বলো, একটা বড় জিনিসকে কেটে কেটে আমি সমান মাপের 8টা বানালাম, তাহলে ওই যে টোটাল 8টা বানিয়েছি তাদের আয়তন আর বড়টার আয়তন একই হবে, এখানে আয়তনটা কমবে না। না তোমরা ভাববে যে বড় ঘনকটাকে কাটছি মানে কাটতে গেলে কিছু নষ্ট হচ্ছে, কিছু গুঁড়ো হয়ে যাচ্ছে, তার আয়তন কমে যাবে, এরকমটা ম্যাথে ধরা যাবে না, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে প্রথম ঘনকটার আয়তন যা ছিল, ছোট যে 8টা ঘনক তৈরি করেছি ওদেরও আয়তনগুলো যোগ করে কিন্তু সমান হবে। তার মানে আমি ঘুরে বলতে পারি 8a কিউব এই আয়তনটা সমান 13,824। বড়টার আয়তন যা ছিল ছোটগুলোর আয়তনের যোগফলটা কি হবে? একই হবে। এক্ষেত্রে এ কিউব 8 দিয়ে ভাগ করলে কত হয় রে? 8 দিয়ে ভাগ করলে 1728 সামথিং আমার করা ছিল, 1728। এইটা 1728 কার কিউব? 12 কিউব। তার মানে আমি বলতে পারি এ কিউব সমান 12 কিউব, তার মানে এর ভ্যালু কত? 12। তার মানে আমি ঘুরে বলতে পারি ছোট ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি আর বড় যে ঘনকটি আছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি। ক্লিয়ার? দুটো আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? কোন একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6x স্কয়ার। কি বললাম? 6a স্কয়ার। এটা একটু মুছে দিয়ে এখানে করে দিচ্ছি। তাহলে সমগ্র তলের আয়তন एक्चुअली এটা সমগ্র তলের আয়তন নয়, ভাষাটা ভুল আছে, ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা ফর্মুলা হয় 6 × a স্কয়ার। ঘনক মানে কি? প্রত্যেকটা তল স্কয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। ঘনকের কটা তল থাকে? লুডুর ছক্কার কটা তল থাকে? 6টা তল থাকে 6 দিকে, তাহলে একটা তলের ক্ষেত্রফল a স্কয়ার হলে 6টা তলের কত হবে? 6a স্কয়ার। ওকে, তাহলে বড় ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 × বাহুর দৈর্ঘ্য কত? 24। বড়টার বাহুর দৈর্ঘ্য 24 অনুপাত ছোটটার কত হবে? 3টে বলেছে, 3টে ছোট, তাহলে 3 × 6 × 12 স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে ছোট ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, কিন্তু একটা নয় 3টে বলেছে তাই 3 দিয়ে গুণ করেছি। তার মানে এটাকে কাটাকাটি করলে দেখবে, করে দেখবে অ্যান্সার কত হবে? 4:3 আসছে অ্যান্সার, ঠিক আছে? করে করে একটু দেখবে, 6 গুলো কেটে যাবে, তাহলে 24 × 24 এখানে 12 × 12, তাহলে দুটো 12 দিয়ে কাটলে 12 × 24, 12 × 24, এদিকে 2 2 4 থাকবে আর এদিকে 3 পড়ে থাকবে, 4:3 হবে। ওকে, তাহলে বোঝা গেল বড় একটা ঘনক আছে যার আয়তন বলেছে 13,824, সেটা আমি দেখলাম কি 24-এর কিউব, তার মানে বড় ঘনকটির বাহুর দৈর্ঘ্য 24 সেমি পেয়ে গেলাম। তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 × a স্কয়ার, মানে 6 × 24 স্কয়ার। এবারে চলে আসো, ওই বড় ঘনকটাকে কেটে কেটে সমান মাপের 8টি ঘনক তৈরি করেছি। আমি ধরে নিলাম ছোট ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেমি, তাহলে তার আয়তন কত হবে? a কিউব। তাহলে 8টি করেছি, তাহলে 8a কিউব হচ্ছে ছোট যে ঘনকগুলো আছে সবার মোট আয়তন হচ্ছে 8a কিউব। তাহলে 8a কিউব সমান 13,824। এখান থেকে এর ভ্যালু কত পেলাম? আমি 12 পেলাম। ওকে, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটা ঘনকের 6 × 12 স্কয়ার, কিন্তু আমাকে 3টি বলেছে তাই 3 × 6 × 12 স্কয়ার, এদের অনুপাতটা চেয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট 84। খুবই সোজা অঙ্ক।
কি বলেছে দেখো, এবিসি এর কর্মদক্ষতার অনুপাত মানে এফিসিয়েন্সি দেওয়া আছে, কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি। ওকে, 4:3:5 4:5:3। তিনজন একসঙ্গে একটি কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে। এরা এই যে এবিসি, এই তিনজন কোনো একটা কাজ 25 দিনে কমপ্লিট করে দিতে পারে। তাহলে এ ও সি একত্রে কাজটি 35% করতে কতদিন সময় লাগবে? বি বাদ দিলাম, আমি শুধুমাত্র এ আর সি কে নিলাম। তাহলে এ আর সি ওই সেম কাজটা 35% কমপ্লিট করতে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। তো আমি দেখছি কি আমার এ বি সি তিনটা আছে, এদের এফিসিয়েন্সি দেওয়া আছে। এফিসিয়েন্সি কত বলেছে? 4:5:3। ওকে, এইটার যখন টাইম এন্ড ওয়ার্ক বলতে মানে সময় কার্যে যখন চ্যাপ্টারটা করাবো সেক্ষেত্রে এগুলো বুঝিয়ে দেবো কিভাবে করা যায়। এখানে এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতা, মানে এ একদিনে কত কাজ করে সেটাকে বলা হয় কর্মদক্ষতা। এ একদিনে করে 4 ইউনিট কাজ। ওকে, বি করে 5 ইউনিট কাজ, সি করে 3 ইউনিট কাজ। এখান থেকে একটু মাথায় রাখবে, ফর্মুলাটা একটু মনে রাখো, টোটাল ওয়ার্ক TW মানে মোট কাজ। মোট কাজ সমান কি হয়? মোট কাজ সমান হয় কোন একটা কাজ এ করে 5 দিনে, মানে কমপ্লিট কাজটা এ কমপ্লিট করে দেয় একা, এ করে 5 দিনে, বি একা করে 6 দিনে, সি একা করে 7 দিনে, বা এই টাইপের এ এত দিনে করে, বি এত দিনে করে, সি এত দিনে করে। টোটাল ওয়ার্ক বের করা হয় সবসময় এলসিএম দিয়ে। ওই যে ভ্যালুগুলো দেওয়া থাকে যে এ কোনো একটা কাজ করে এক্স দিনে, বি কাজটা করে ওয়াই দিনে এবং সি কাজ করে জেড দিনে। তাহলে এই যে এক্স ওয়াই জেড তিনটে নাম্বার পাচ্ছি, এদের এলসিএম মানে লসাগু যদি করি তাহলে আমি কি পাবো? টোটাল ওয়ার্কটা পাবো, মোট কাজটা কত সেটা পেয়ে যাবো। তাহলে মোট কাজকে এ এতদিনে করে ওইটা দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি পাবো। তার মানে এফিসিয়েন্সি যে ফর্মুলাটা হয় সেটা কি করে পাবো? টোটাল ওয়ার্ক বাই পার ডে ওয়ার্ক অফ এ। ডেজ, টোটাল ডেজ। যে এ যদি এর বের করি তাহলে এ ওই কাজটা করতে কতদিন সময় লাগে, তাহলে আমি ঘুরে ওখানে এজ বের করব। তাহলে এজ বের করার জন্য আমাকে কি করতে হবে? সরি, ডেজ বের করার জন্য, তাহলে ডেজ বের করার জন্য ফর্মুলা কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করে দেই টোটাল ওয়ার্ক পেয়ে যাব। টোটাল ওয়ার্কটা আমি এফিসিয়েন্সি কাদের পাবো? এলসিএম ডেজ কল মানে যে ডে গুলো দেওয়া থাকবে তাদের এলসিএম করলে টোটাল ওয়ার্ক পাবো, অথবা যে এফিসিয়েন্সি গুলো দেওয়া থাকে তাদের যদি এলসিএম করে দেয় সেক্ষেত্রে আমি কিন্তু টোটাল ওয়ার্কটা পাবো। এতটা একটু আগে বুঝিয়ে দেই ব্যাপারটা কি হচ্ছে। যে এ এফিসিয়েন্সি 4, তার মানে হচ্ছে এ পার ডে 4 ইউনিট কাজ করে, বি পার ডে করে 5 ইউনিট, সি করে 3 ইউনিট। তাহলে এক্ষেত্রে টোটাল ওয়ার্ক কি করে পাবো? টোটাল ওয়ার্ক পাবো আমি এই তিনটার লসাগু। টোটাল ওয়ার্ক সবসময় মিডলে লিখতে হয়, মাঝখানে। তাহলে এই 4, 5, 3 এদের লসাগু কত হচ্ছে? 60 হচ্ছে। এদের লসাগু কত হচ্ছে? 60 হচ্ছে। কারণ টোটাল ওয়ার্কটা কি করে থাকে? এলসিএম কার করলাম? এফিসিয়েন্সি করলাম। যে এফিসিয়েন্সি গুলো দেওয়া আছে, কর্মদক্ষতা গুলো দেওয়া আছে, তাদের আমি লসাগু করে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবারে ডেজ বের করবো, ডেজ বের করবো। তাহলে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায়? ডেজ পাওয়া যায়। তো 4 দিয়ে ভাগ করলে কত হয়? এটা 15 হবে, এটা হবে 12, এটা হবে 20। তার মানে এ ওই কাজটা 15 দিনে কমপ্লিট করে একা, বি ওই কাজটা 12 দিনে কমপ্লিট করে, সি ওই কাজটা 20 দিনে কমপ্লিট করে। টোটাল ওয়ার্ক কত হলো? 15, 12, 20। এদেরও এলসিএম করে দেখবে 60 বেরোবে, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ককে ডেজ, এই যে ডেজ গুলো বের করলাম, ডেজ দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি পাওয়া যায়। আমি যেহেতু এফিসিয়েন্সি দেওয়া আছে সেক্ষেত্রে আমি একটু ঘুরিয়ে ব্যাকে করলাম। ওকে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 আর 9 দিয়ে 12 ইউনিট। ক্লিয়ার? এই হচ্ছে ফর্মুলাগুলো, এগুলো একটু লিখে নেবে, পরে আমি আবার বলে দিব। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? এইটা। এখন দেখো তিনজনে মিলে এ প্লাস বি প্লাস সি তিনজনে ওই কাজটি কমপ্লিট করতে কত সময় লাগবে? না ফর্মুলা কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক 60, টোটাল এফিসিয়েন্সি 5।
কারণ তিনজনে মিলে ওই কাজটা কত দিনে করবে? 5 দিনে কমপ্লিট করবে। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলে দেওয়া আছে? তিনজনে মিলে কাজটা কত দিনে কমপ্লিট করে? 25 দিনে কমপ্লিট করে। তার মানে 5 এর ভ্যালু কত? 25। 1 এর ভ্যালু কত? 5। ভাগ করে দিলাম, 1 এর ভ্যালু 5। এবার দেখো আমাকে যে জিনিসটা বলে দিয়েছে সেটা হচ্ছে কাকে নিয়ে কাজ করতে হবে। 35% কাজ কে করেছে? এ আর সি। তাহলে এর ভ্যালুটা কত আছে? 15। 15 ভ্যালু কত? 15 5 75 আর সি 20। 20 ভ্যালু 20 5 100। এই দুটো আমি পেলাম কি? এ আর সি পেলাম। যে এ ওই কাজটা কত দিনে কমপ্লিট করে? 75 দিনে। আর সি ওই কাজটা কমপ্লিট করে কত দিনে? 100 দিনে। ওকে, এবার এটা মুছে দেই, এর কাজ শেষ হয়ে গেছে। আমি শুধুমাত্র এ আর সি ওই কাজটা কমপ্লিট করে কত দিনে বের করার জন্য এতটা কিছু করলাম, উপরে হেল্পটা নিলাম। এবার শুধুমাত্র এ আর সি কে নিয়ে কাজ করছি। দেখো তাহলে এ আর সি ওই কাজটা করে, এ করে 75 দিনে, সি করে 100 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? এলসিএম 300। এদের এলসিএম কত হবে? 300। তাহলে এফিসিয়েন্সি এর কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 4 আর এর এফিসিয়েন্সি 3। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 7 ইউনিট। টোটাল এফিসিয়েন্সি আমি কত পেলাম? 7 ইউনিট পেলাম। তাহলে এ আর সি ওই কাজটি করতে, কমপ্লিট করতে কতদিন? এ আর সি দুজনে মিলে, এ আর সি দুজনে মিলে কাজটা কত দিনে করবে? না 300/7 দিনে করবে। কিন্তু পুরো কাজটা তো করবে না, ওরা কি করবে? ওরা পুরো কাজের 35% করবে। তার মানে 35/100। তাহলে 100 3 300, 7 5 35। তার মানে এ আর সি ওই কাজের 35% ওরা কত দিনে কমপ্লিট করবে? 15 দিনে কমপ্লিট করবে। বোঝা গেল? প্রথমে এফিসিয়েন্সি দেওয়া ছিল, ওখান থেকে আমি টোটাল ওয়ার্কটা এলসিএম করে পেলাম, দিয়ে ওদের ডেজ গুলো বের করে নিলাম যে এ ওই কাজটা কমপ্লিট করে এত দিনে, বি করে এত দিনে, সি করে এত দিনে। তাহলে তিনজনে মিলে কত দিনে করছে? ওই হিসাব অনুযায়ী দেখলাম 5 দিনে করছে। কিন্তু আমাদের এতে বলে দেওয়া আছে কি 25 দিনে কমপ্লিট করে। তার মানে 5 এর ভ্যালু 25, 1 এর ভ্যালু 5। এবারে আমি নর্মাল হিসাবে ফিরে যাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি যেটা আমি অ্যাজাম্পশন করেছিলাম ওখান থেকে ব্যাকে এসে দেখতে পাচ্ছি যে এ ওই কাজটা 75 দিনে কমপ্লিট করেছে আর বি করেছে 100 দিনে। এবারে সি করেছে 100 দিনে। আমি বি কে বের করলাম না, কারণ আমাকে কোশ্চেনটা এ আর সি এর উপরে চেয়েছি। তারপর দেখছি এ করেছে 75 দিনে, সি করেছে 100 দিনে। তাহলে এলসিএম কত? 300 ইউনিট। এফিসিয়েন্সি এ আর সি এর পেয়ে গেলাম, টোটাল এফিসিয়েন্সি। তাহলে দুজনে মিলে কাজটা কত দিনে কমপ্লিট করছি? 300/7 দিনে। কিন্তু পুরো কাজটা তো করতে বলেনি, বলেছে 35%। তাহলে ইন্টু 35/100 করে দেখলাম কি দুজনে কত দিনে কাজটি কমপ্লিট করছে? 35% কাজটি কমপ্লিট করছে মাত্র 15 দিনে। বোঝা গেল? চলো নেক্সট 85। একটু ক্রিটিক্যাল আছে, একটু ভাবলেই মোটামুটি করা যাবে। হ্যাঁ, ঠিক। টাইম এন্ড ওয়ার্ক থেকে দিয়ে দিয়েছে, এটা রেশিও দিয়েও করা যেত। তো আমি রেশিও দিয়ে করতে গেলে অনেকটা চাপ হবে বলে তোমাদেরকে টাইম এন্ড ওয়ার্কের প্রসেসে করিয়ে দিলাম। সবসময় যে রেশিও আছে মানে রেশিও দিয়ে করতে হবে সেটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আমাদেরকে দেখতে হবে যে কোন অঙ্কটা কোন প্রসেসে করলে সুবিধা হবে, সেটা নিয়ে করলেই হবে। চলো নেক্সট 85। এবার একটু সোজা সোজা আছে। দেখো 900 টাকা এবিসি তিনজনের মধ্যে ভাগ করেছে 3:4:2 অনুপাতে। এই অনুপাতে 900 টাকা ভাগ করেছি। তাহলে এই অনুপাতে টোটাল ভ্যালু কত? 9 ইউনিট। 9 এর ভ্যালু কত? 900 টাকা দিয়েছে। 1 এর ভ্যালু কত? 100। কি চেয়েছে? তাহলে বি কত পাবে? বি মানে কোনটা? 4। 4 এর ভ্যালু কত হবে? 400। কিন্তু 900 তো বলেনি, সরি 990 বলেছি। তার মানে এটা হবে 110। তার মানে এটা হবে 440। দ্যাটস ইওর অ্যান্সার। বোঝা গেল? এপিসি তিনজনের মধ্যে 990 টাকা ভাগ করে দিয়েছে তাদের একটা রেশিওতে। তাহলে ওই রেশিওটা যোগফলই 990 হবে। যোগফল করে দিচ্ছি 9 ইউনিট। 9 ইউনিটের ভ্যালু 990, 1 এর ভ্যালু 110, 4 এর ভ্যালু 440। ক্লিয়ার? চলো নেক্সট 86। নিচের দেওয়া 4 জোড়া সংখ্যার মধ্যে 3টি জোড়া একই রকম এবং 1 জোড়া সংখ্যা আলাদা। কি কি আছে একটু বলে দেই। 28:56, 55:25। অপশনগুলো দিয়েছে 44:16, 76:42। তো এখানে দেখতে পাচ্ছেন এটার লোয়েস্ট ফর্ম 1:2, বাকিগুলোর একটা লোয়েস্ট ফর্ম কিন্তু 1:2 হবে না। তার মানে এই জোড়াটা আলাদা। এই কনসেপ্টটা কাজে লাগেও করতে পারি আমি। 28 দিয়ে ভাগ করলে 28 থেকে 28, 28 দিয়ে 56, তার মানে কাটাকাটি করে 1:2 হবে। বাকিগুলো কোনোটাই 1:2 হবে না। এই কনসেপ্ট কাজে লাগবে আমি বলতে পারি প্রথমে যে অপশনটা আছে ওইটা কিন্তু বাকিদের তিনটার থেকে আলাদা। আবার বলতে পারি এটা হচ্ছে কি অনুপাত?
এটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত প্রথমেরটা হচ্ছে ছোট, হ্যাঁ সরি এটা হচ্ছে লঘু অনুপাত। প্রথম টার্মটা ছোট, সেকেন্ড টার্মটা যেটা আছে সেটা বড়। যদি এই টাইপের অনুপাত থাকে সেটাকে বলা হয় লঘু অনুপাত। আর বাকি যে তিনটি দেখো উল্টোটা দেওয়া আছে, প্রথমের টার্মটা বড়, পরের গুলো ছোট, তার মানে এটা হচ্ছে গুরু অনুপাত। সেদিক থেকেও বলা যায় অপশন এ হবে অ্যান্সার আলাদা। ঠিক আছে, চলো নেক্সট। চলো নেক্সট 87। কি বলেছে? একটি শ্রেণীতে 65 জন ছাত্রছাত্রী আছে, 65 জন ছাত্রছাত্রী আছে, তাদের মধ্যে 35 জন ছাত্রী বলে দিয়েছে। তাহলে টোটাল ছাত্রছাত্রী মিলে হচ্ছে 65। এদের মধ্যে যদি 35 জন ছাত্রী হয় তাহলে ছাত্র কত হবে? মাইনাস করে তাহলে 30 জন ছাত্র, আর ছাত্রী কত হয়ে গেল? 35 জন বলেই তো দিয়েছি। তাহলে এদের অনুপাত কত হবে? 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, 5 7 35। তাহলে বলেছে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত? 6:7। ওকে, চলো নেক্সট 88। খুবই ছোট ছোট অঙ্ক, সোজা অঙ্ক। কি বলেছে দেখো, ধার্য মূল্যের উপর 21% ছাড় দিয়ে একটি বই বিক্রয় করলে, কোন একটা বই বিক্রয় করছি যেটা হচ্ছে ধার্য মূল্যের উপর আমি 21% ছাড় দিয়ে দিচ্ছি, এক দোকানদারের 21% লাভ হয়। ধার্য মূল্যের উপর কত ছাড় দিচ্ছে কি হচ্ছে ওটা আমাদের দেখার দরকার নেই, আমাদের টোটাল দেখতে হবে প্রফিট কত হয়েছে। প্রফিট হয়েছে 21%। তার মানে ওই জিনিসটির সিপি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে এসপি বিক্রয় মূল্য কত হবে? 121 টাকা। 100 টাকার উপর 21 টাকা লাভ হয়েছে, তবেই তো প্রফিট 21%। প্রফিট 21% মানে কি? আমার কোন একটা জিনিস বিক্রি করে আমি 21% লাভ করেছি, তার মানে কি জিনিসটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লাভ হয়েছে আমার 21 টাকা। তার মানে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য প্লাস লাভ, 100 প্লাস 21 মানে 121। এইটার অনুপাত চেয়েছি, তাহলে 100 অনুপাত 121, দ্যাটস ইউর অ্যান্সার। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত চেয়েছি। ওকে, নাও 89। নেক্সট কোশ্চেন নাম্বার 89। ধার্য মূল্যের উপর কত ছাড় দিচ্ছে কি করছে সেটা আমার দেখে লাভ নেই, আমার দেখতে হবে প্রফিট কি বলছে, তারপর আমি সিপিএসপি পেয়ে যাচ্ছি, তাহলে রেশিওটা করলেই তো হবে। দুটি সংখ্যায় এ ও বি এর অনুপাত 5:8। এ ও বি এর সাথে 5 যোগ করা হয়, দুটো সংখ্যার সাথেই আমি 5 যোগ করছি, যোগ করে নতুন একটা অনুপাত পাচ্ছি 2:3। তাহলে বলেছে এ ও বি এর সমষ্টি কত হবে। এই টাইপের অঙ্ক আগে করেছিলাম, কোন একটা পার্টিকুলার রেশিও থেকে কিছু যোগ করে নতুন রেশিও পাচ্ছি, হ্যাঁ, বা বিয়োগ করে পাচ্ছি। তো এই টাইপের একটা অঙ্ক বলেছিলাম আগে, মনে করবে কিভাবে করতাম না, কোনাকুনি গুণ করে সাইডে লিখতাম 8, এই যে লাইনটা নিচ্ছি 8 আর 2 কত হয়? 16, 5 3 15। এদের ডিফারেন্স বের করবো কত? বিয়োগফল কত হবে? 1 হবে। ডিফারেন্স মানে সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করব। যেহেতু দুটো সংখ্যার ক্ষেত্রে আমি যোগ করছি প্লাস সেম সাইন, তাহলে নিচেও ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত? 3 আর 2 এর ডিফারেন্স 1, তাহলে উপরের ডিফারেন্স বাই নিচের ডিফারেন্স কত যোগ করছি? 5, তার মানে 1/1 মানে 1, তাহলে একের ভ্যালু কি পাচ্ছি আমি? 5। ক্লিয়ার? আমাকে কি চেয়েছি? আমি বলেছিলাম যাবতীয় যাই কোশ্চেন হোক না কেন সবসময় উপরের রেশিওটা থেকে হবে, এই রেশিও থেকে হবে। বলেছে সংখ্যা দুটি মানে এ ও বি এর যোগফল কত। এ ও বি এর যোগফল কত বলেছে? সমষ্টি 8 আর 5 এর যোগফল কত? 13 ইউনিট। তাহলে 13 এর ভ্যালু কত হবে? 13 5 65। তাহলে এ ও বি এর যোগফল কত আমি পেলাম? 65। আরেকবার বলে দেই, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে কোনো একটা রেশিওর সাথে আমি কিছু নাম্বার অফ সংখ্যা দুটোতেই সেম করেছি। অনেক ক্ষেত্রে সেম হয়, সেম না হলেও তারও একটা আলাদা প্রসেস আছে, ওটাও আছে, আমি একটু পরে করে দিচ্ছি। তো দুটো নাম্বারকে আমি 5 যোগ করছি, 5 যোগ করে নতুন একটা পাচ্ছি কি রেশিও পাচ্ছি 2:3। তো সেক্ষেত্রে আমাকে দেখা যাবে কি কোনাকুনি এইভাবে উপরেরটাকে যেটা আগে দেওয়া থাকবে সেটা উপরে লিখবো, তারপরটা সেকেন্ডে লিখবো, দিয়ে কোনাকুনি গুণ করে এদিকে ভ্যালুগুলো লিখবো। আর যেহেতু দুটোকেই যোগ করছি সেম সাইন, তাহলে নিচেরটা ডিফারেন্স বের করবো। ধরো একটা 5 যোগ করছি, একটা 5 বিয়োগ করছি, অপোজিট সাইন হচ্ছে, তাহলে নিচেরটা ডিফারেন্স হলে তখন নিচের ভ্যালুটা অ্যাড হয়ে যায়। ওকে, এইটুকু একটু মাথায় রাখতে আমি আগেও বলেছিলাম, এখনো বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার 90, যেটা কিনা কোশ্চেনটা ভুল আছে, টোটালি করার দরকার নেই, ছেড়ে দাও। কোশ্চেন নাম্বার 91, 90টা করার দরকার নেই। ওটা কি ভেবে অঙ্ক দিতে গিয়েছিল বা কি দিয়েছে কিছু বোঝা যাচ্ছে না। 91 কি বলেছে? প্রথম 8টি মৌলিক সংখ্যার গড়। মৌলিক সংখ্যা কি কি? প্রথম 8টা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার 2 3 5 7, চারটা হলো 11 13 17
19। এই হচ্ছে প্রথম 8টি মৌলিক সংখ্যা, যাদের গড় বের করতে কি বলে কি করব, টোটাল মৌলিক সংখ্যাগুলো যোগফল বাই 8। টোটাল যোগফল কত হবে? টোটাল যোগফল হচ্ছে মৌলিক সংখ্যাগুলো যোগফল হচ্ছে 77। 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19, এগুলো যোগ করলে হবে 77। তাহলে মৌলিক সংখ্যাগুলির গড় আমি কি পেয়ে গেলাম? 77/8। এবং বলেছে 10টি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক জোড় সংখ্যার অনুপাত। 10টি স্বাভাবিক ন্যাচারাল ইভেন্ট, শেষে ইট দিয়ে দাও, ন্যাচারাল ইভেন্ট নাম্বার কি কি 10টা বলেছে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 20। এই হচ্ছে আমাদের 10টা স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এদের গড় বের করতে গেলে কি করব? যোগ করা মানে দেখো 22 22 22 এরকম করে কতগুলো 22 আছে? 5টা 22 আছে, মানে 110/10। এদের এভারেজ কত পেলাম? গড় আমি কত পেলাম? 11 পেলাম। তাহলে 10টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় আমি কত পেলাম? 11 পেলাম। এদের অনুপাত চেয়েছি, তাহলে 77/8, যেহেতু এটা প্রথমে লেখা আছে এটা আগে হবে, অনুপাত 11। 11 দিয়ে কাটাকাটি করলে হবে 7/8:1। 8টা ওদিকে গুণ হয়ে যাবে, অনুপাত কত হবে? 7:8। দ্যাটস ইওর অ্যান্সার। মৌলিক সংখ্যাগুলো গড় বের করতে বলেছে, আর স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর 10টার গড় বের করতে বলেছে। তাহলে ওই 8টার গড় এই 8টার গড়ের অনুপাত চেয়েছে। ওকে, খুবই সোজা অঙ্ক। চলো নেক্সট 92। কি বলেছে দেখো, এক ব্যক্তি ও তার যমজ ছেলের বর্তমান বয়সের গড় বলেছে 30 বছর। এক ব্যক্তি এবং তার যমজ ছেলে মানে ওখানে একজনকে ধরবে না, কিন্তু যমজ বলেছে মানে দুটো একই ছেলে, মানে যাদের বয়স দুটো সেম। ওকে, তাহলে ব্যক্তি একটা পার্সন প্লাস 2 উইংস, দুটো আছে, দুটো বাচ্চা আছে। এই দুটো বাচ্চার যমজ ছেলে। তো চলো এভাবে করলে জিনিসটা লিখছি না, আমি লিখছি কিভাবে দেখো। ধরো ব্যক্তি হচ্ছে x আর প্লাস দুটো যমজ ছেলে হচ্ছে বয়স y। ওকে, তাহলে এক ব্যক্তি এবং তার যমজ ছেলের বর্তমান বয়সের গড় বলেছে কত? 30। তাহলে মোট বয়স কত হবে? 30কে 3 দিয়ে গুণ করে দিলাম, 90। আবার বলেছে ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2, মানে x:y এর অনুপাত কত বলে দিয়েছে? অনুপাত বলে দিয়েছে 5:2। তার মানে এই ক্ষেত্রে যদি আমি এটা ডাইরেক্ট আমি x এর বয়স 5 y এর বয়স 2 আমি ধরেই নিচ্ছি। ধরে কি করছি দেখো, তাহলে এই ক্ষেত্রে x এর ভ্যালু 5 যদি বসাই, 5 + 2 + 2 এটা সমান সমান কত? 90। তাহলে 5 2 কত হচ্ছে? 9 ইউনিট। 9 ইউনিটের ভ্যালু কত? 90। 1 এর ভ্যালু কত? 10। 9 এর ভ্যালু 90, 1 এর ভ্যালু 10। তার মানে আমি কি চাইছি? তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? ওই ব্যক্তির বর্তমান বয়স কত? 5। তাহলে 5 এর ভ্যালু কত হবে? 50। ওই ব্যক্তির বর্তমান বয়স কত হলো? 50 বছর। বোঝা গেল? ওই ব্যক্তি এবং যমজের যে কোনো একটা ছেলের বয়সের অনুপাত 5:2। x ধরেও করা যায় 5x 2x। তাহলে 5x + 2x + 2x = 90। ওখানে x এর ভ্যালু আসতো 10, হ্যাঁ 5x এর ভ্যালু 50। ওটা ধরেও করা যাবে। আমি ডাইরেক্ট এই ভ্যালুটা ধরে নিয়ে ইউনিটে করে দিলাম। যোগ করলে 9 ইউনিট পাচ্ছি। 9 ইউনিটের ভ্যালু 90 হচ্ছে। তাহলে 1 এর ভ্যালু 10, ব্যক্তির যেহেতু 5। যদি বলতো যে যমজের যে কোনো একটার বয়স কত, তাহলে 2 এর ভ্যালু বের করতাম 20 বছর। তাহলে একজনের 50 বছর বাবার বয়স, আর দুটো বাচ্চার 20 20 40, টোটাল 90 বছর বয়স। ওকে, নেক্সট 93। কি বলেছে? তিনটি ভগ্নাংশের যোগফল, তিনটি ভগ্নাংশ আছে তাদের যোগফল বলেছে 2:11/24। তিনটি যে কোনো ভগ্নাংশ আছে, তিনটি ভগ্নাংশের যোগফল বলে দিয়েছে 2 and 11/24। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 বলে দেয়। এই যে তিনটি ভগ্নাংশ আছে তাদের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে 7x, আর যেটা ছোট সেটা হচ্ছে 6x। দুটো ভগ্নাংশ আছে এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, এবং এই যে অনুপাতটা 7:6 যেটা বলা আছে, তার মানে অনুপাতটা কত হবে? 7/6। অনুপাতটা কত হবে? 7/6। এই অনুপাতটা বলেছে মাঝের যে তিনটে সংখ্যা বলেছিল, এটা বড় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে এদের মাঝখানে আরেকটা নাম্বার আছে,
ওই নাম্বারটা বলেছে এই অনুপাতের থেকে 1/3 বেশি। তার মানে আমি অনুপাত থেকে যদি 1/3 মাইনাস করে দিতে পারি তাহলে যেটা পাবো সেটা কি মাঝের ভগ্নাংশটা। এটা মাইনাস করলে কত হবে 5/6। তার মানে মাঝের যে ভগ্নাংশটা এদের 5/6। তার আমি 3টি ভগ্নাংশ পেয়ে গেলাম আর 3টি ভগ্নাংশের যোগফল দেওয়া আছে। অঙ্কটা কি বলেছে দেখো, 3টি ভগ্নাংশের যোগফল এটা দেওয়া আছে এবং বলেছে ওই যে 3টি ভগ্নাংশ আছে যার মধ্যে বড়টা আর ছোটটার অনুপাত হচ্ছে 7:6। তার মানে আমি ধরে নিচ্ছি বড় সংখ্যাটি বড় ভগ্নাংশটা হচ্ছে 7x আর ছোটটা হচ্ছে 6x। এবং এই যে 7:6 একটা অনুপাত বলে দিয়েছে না, তার মানে কি 7/6। তাহলে 7/6 থেকে মাঝের ভগ্নাংশটি 1/3 বেশি বলে দিয়েছে। তাহলে মাঝের ভগ্নাংশটা কি করে পাবো, 7/6 থেকে আমি 1/3 মাইনাস করে দেবো, মাইনাস করে কি পাচ্ছি 5/6। তার মানে আলটিমেট আমি কি পেলাম, 3টি ভগ্নাংশের যোগফল যদি বের করতে বলে 7/6 7x প্লাস 5/6 প্লাস 6x সমান কি পাচ্ছি 2×11/24। এখান থেকে x এর ভ্যালুটা বের করো, কি চেয়েছে আমাকে। তবে ভগ্নাংশ 3টি হবে। এবার অপশনের দিকে একটু তাকাও, অপশনটা দেখে বোঝা যাচ্ছে। দেখো মাঝের ভগ্নাংশ তো 5/6 অলরেডি বলেই মানে পেয়ে গেছি আমরা। তো এখানে একটাই অপশন আছে লাস্টেরটা, সেটা দেখো মাঝখানে 5/6 আছে। তার মানে এখানে x এর ভ্যালু 1/8 আসবে, বোঝা যাচ্ছে। তাহলে 7x এর কত হবে ভগ্নাংশ 7/8 5/6 আর 1/8 × 6 করে গুণ করলে হবে 3/4। এইটা হবে অ্যান্সার, বোঝা গেল। এটাকে একটু সলভ করে দেখবে 7×3 13x, এটা এদিকে মাইনাস করে দিবে, দিয়ে x এর ভ্যালু বের করে দেখবে 1/8 বেরাবে। তার মানে 1/8 × 7x, 7x এর ভ্যালু যদি 1/8 হয় 7x মানে কি 7/8 একটা ভগ্নাংশ বড়টা, আর মাঝেটাতে বলেছে 5/6 আর 6x মানে 1/8 × 6 কাটাকাটি করে দেখবে 2 এ কাটাকাটি করলে 3/4 হবে। তাহলে 3টা ভগ্নাংশ আমি পেয়ে গেলাম। ওকে 94 এই টাইপের একটা অঙ্ক এক্ষুনি করলাম, সেম অঙ্ক দেওয়া আছে। দুই ব্যক্তি যাদের বয়সের বেতনের অনুপাত দেওয়া আছে, চরণ আর কি রজত। চরণ আর রজতের বেতনের অনুপাত 5:4। দুজনের বেতন 3000 করে বেড়েছে, বেড়ে নতুন একটা অনুপাত হয়েছে 6:5। সেম টাইপ 3000 বেড়েছে, তার মানে 6/24 25 1 1 1/1 এর ভ্যালু কত 3000, 1 এর ভ্যালু হচ্ছে 3000 পেলাম। কি চেয়েছে চরণের বেতন কত, চরণ মানে প্রথমেরটা 5, তাহলে 5 এর ভ্যালু কত হবে 5 × 3 = 15000। তাহলে চরণের ভ্যালু কত পেলাম আমি 15000। দেখেছো সেম টাইপের অঙ্ক একটু ভাষা দিয়ে করেছে। এইভাবে এই স্পিডে কিন্তু তোমাদেরকে অঙ্ক করতে হবে, যদি করতে পারো তাহলেই দেখবে প্র্যাকটিস ঠিকঠাক হয়েছে বলে আমি মনে করব, না হলে প্র্যাকটিস করে যাও। চলো নেক্সট 95। একটা সমানুপাত দেওয়া আছে, কি দেওয়া আছে 26/21 অনুপাত 24/9 সমানুপাত কে অনুপাত 14/13 বলেছে কে এর ভ্যালু। তো সমানুপাত হলে আমরা জানি কি প্রথম আর শেষের মানে লাস্ট দুটোর গুণফল মাঝের দুটোর গুণফলের সাথে সমান হবে। তাহলে আমি ডাইরেক্ট কে এর ভ্যালুটা বের করছি। দেখো তাহলে এই দুটো গুণ করতে হবে, এই দুটো গুণ করা মানে লিখো 26/21 × 14/13 আর কে এর সাথে কি গুণ ছিল 24/9, মাঝের দুটোর গুণফল কি হয় এর সাথে সাথে এটা গুণ ছিল। তাহলে এই যে গুণটা এদিকে ছিল তো ওটা এদিকে গেলে কি হবে উল্টে যাবে, তাহলে উল্টে করে লিখছি 9/24। এই জিনিসটা একটু মাথায় রাখবে, যেহেতু ওটা গুণ ছিল ডান দিকে গেলে উল্টাবে, নাহলে 24/9 করে দিবে, এক তো কাটাকাটি মিলবে না, 2 নম্বর অ্যান্সারও মিলবে না। ওকে তো এবারে কাটাকাটি করবো, কাটাকাটি করো 13 × 2 = 26, 2 × 12, 3 × 3 = 3 × 4 = 3 × 7 = 7 × 2 আর 2টা কাটাকাটি করলে 2। তার মানে অ্যান্সার কে এর ভ্যালু কত বেরাচ্ছে 1/2। নিচে উপরে কিছু নেই, নিচে শুধু 2, তার মানে অ্যান্সার কত বেরোবে 1/2। নেক্সট 96। শুধু প্রপোর্শন সমানুপাত যেটাকে বলি, সমানুপাত মানেই হচ্ছে প্রথম দুটোর গুণফল মাঝের গুণফলের সাথে যদি সমান হয়ে যায় তবেই সংখ্যা যে 4টে টার্ম আছে ওগুলো সমানুপাতে আছে। ওকে দুটি সংখ্যার অনুপাত 3:2। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যা থেকে যথাক্রমে 6, 8 ও 6 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যার অনুপাত। দেখো একটু আগেই বললাম যে এখানে 5 যোগ বা যে বেতন 3000 বৃদ্ধি পেল ওগুলো একই সংখ্যা ছিল, এখন সংখ্যাটা আলাদা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হলে কিভাবে করব দেখো সেটাও বলে দিচ্ছি। 96
একইভাবে লিখবো, শুধু মাঝের যেটা মানে অনুপাত যেটা আছে সেটাকে একটু দুবার লিখবো। কোন অনুপাতটাকে দুবার লিখছি দেখো, প্রথমেরটা হচ্ছে 3:2, অনুপাত থেকে হয়েছে কত 8:5, এটা একটা থাকলো। ওকে, আবার 8:5 মানে লাস্টেরটাতে আরেকবার লিখবো। কি বিয়োগ করেছি না, প্রথমে দ্বিতীয় সংখ্যা থেকে 8 আর 6 বিয়োগ করেছি, একই সংখ্যা 8 আর 6 দুটোই বিয়োগ করেছি, এটা অনুপাতে লিখে দেবো। একই সংখ্যায় বিয়োগ করছি, ওকে, দুটোই বিয়োগ করছি, বা একটা বিয়োগ একটা যোগও হতে পারে, সেটাও বলে দেবো কিভাবে করা যায়। তো সেম প্রসেস শুধু অ্যাপ্লাই করো। 8 দিয়ে 16, 5 3 15, ডিফারেন্স 1। এক্ষেত্রে আর এখানে নিচে করবো না, যেহেতু আমি এটাকে আবার লিখে দিয়েছি, যে সংখ্যাগুলো মাইনাস করেছিলাম তার সাথেও সেই একই ব্যাপারই অ্যাপ্লাই করবো। 8 6 48, সরি 48টা এখানে হবে, আর এটা হবে 8 5 40 হবে উপরে, এদের ডিফারেন্স 8। এই যে ডিফারেন্স 1 আর ডিফারেন্স 8, একের ভ্যালু হচ্ছে 8, এই হচ্ছে কাজ। একই সংখ্যা হলে এই প্রসেস ছিল, একই সংখ্যা না হলে এইভাবে করব। ওকে, একের ভ্যালু 8। এবার হচ্ছে সংখ্যাগুলি কি কি, সংখ্যাগুলি মানে এই যে 3:2 সবসময় প্রথমে রেশিও, তাহলে 3 এর ভ্যালু কত হবে 24, আর 2 এর ভ্যালু হচ্ছে 16। এই হচ্ছে আমাদের সংখ্যা দুটি, বোঝা গেল? রেশিও দুটোকে দিয়ে সেম কাজ করবো, শুধু নিচেটা বের করবো না, আবার লাস্টেটা আরেকবার লিখবো, আর যে সংখ্যাগুলো মাইনাস করেছি বা যেগুলো যোগ করবো যদি আলাদা থাকে সেটাকে নিচে লিখবো, দিয়ে আবার সেই একই কোনাকুনি গুণ করবো। ওকে, নেক্সট 97 আর 98, আর দুটো আছে। তিনটি সংখ্যার সমষ্টি 79, প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:7, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত 4:5। ওকে, একদম ফার্স্টের টাইপ A:B এত B:C ABC বের করতে বলেছে, একদম প্রথমের টাইপ, তাহলে ওই টাইপটাকে একটু ভাষায় বলেছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত, যেহেতু দুটি সংখ্যা আছে তাহলে দুটো অনুপাত আছে, তাহলে বাংলা দ করে দিবি, তাহলে গুণ করলে কত হবে 16, 7 4 28, 7 5 35। তিনটি সংখ্যার আমি অনুপাত পেয়ে গেলাম। তিনটি সংখ্যার যোগফল বলেছে, তার অনুপাতের যোগ করলে কত হচ্ছে 79 ইউনিট, এর ভ্যালু বলেছে 79, তার মানে একের ভ্যালু 1 বলে দিয়ে হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে 1 হবে। তাহলে দ্বিতীয় সংখ্যা মানে মাঝখানে কি আছে 28, তাহলে 28 এর ভ্যালু কত হবে 88 হবে, এটা হবে অ্যান্সার দ্বিতীয় সংখ্যা। দুটি দুটি করে অনুপাত দেওয়া ছিল, সেক্ষেত্রে আমি দেখলাম কি তিনটি সংখ্যার অনুপাত বের করলাম, যেহেতু তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে অনুপাত বের করতে না পারলে আমি করতে পারবো না, তাহলে অনুপাত বের করে যোগফল করে দেখলাম 79 ইউনিট হচ্ছে, তাদের যোগফল 79 বলে দেওয়া আছে, তাহলে একের ভ্যালু 1, মিডল সংখ্যা 28, 28 এর ভ্যালু 28। নেক্সট এবং লাস্ট অফ দিস চ্যাপ্টার, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রথম সংখ্যার সাথে 8 এবং দ্বিতীয় সংখ্যার সাথে 7 যোগ করা হয় তবে নতুন সংখ্যার অনুপাত, এই টাইপ তোমরা নিজেরা করবে। সেম টাইম প্রথমে 3:5 আর 2:3 কোনাকুনি গুণ করে 9 আর 10, 1 ইউনিট ডিফারেন্স পাবে। আবার 2:3, 8 আর 7, 14 আর 24, 10 পাবে, তার মানে একের ভ্যালু 10 হচ্ছে। ওকে, একের ভ্যালু 10 হচ্ছে, তাহলে সংখ্যা কি কি পেলাম, একদম প্রথমের অনুপাতে চলে যাবে 3 5, 30 আর 50, সংখ্যা দুটি কি কি পেলাম, একটা 30 আর একটা হচ্ছে 50। প্রত্যেক সংখ্যার সাথে 6 যোগ করতে বলেছে, 30 36 আর 50 56, এটাকে লোয়েস্ট ফর্মে করে দেখবেন, 4 দিয়ে হচ্ছে 9 4 36 আর 14 4 56, 4 দিয়ে কাটাকাটি করবে, তার মানে অ্যান্সার হবে 9:40, মানে অপশন এ হবে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো এই গেল আমাদের রেশিও প্রপোর্শন, খুবই একটু সোজা চ্যাপ্টার, দেখতেই পাচ্ছ 2-3টে টাইপ আছে, 4টে টাইপ আছে, সেগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করবে, চ্যাপ্টারগুলো আবার করো। চাইলে তোমরা অন্য বই আমাদের যেটা হচ্ছে কি বলে বংশীধর সাহুর যে বইটা আছে, যেটা আমি তোমাদেরকে করালাম, ওইটা তো বংশীধর সাহুর বই থেকে করাচ্ছি, যেহেতু বিএস লিখে রেখেছি শর্টে, ডাইরেক্ট বই লিখতে পারবো না, কপিরাইট পড়ে যাবে। তো এবারে হচ্ছে তোমরা সুবির দাসের যে বইটা আছে ওইটা থেকে করার চেষ্টা করবে। কিছু প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে মেসেজ করতে পারো, বা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিতে পারো। আদার্স যদি কেউ থাকে, আমি যদি অ্যাক্টিভ না থাকি, আদার্স কেউ হয়তো করে তোমাদেরকে দিয়ে দিবে, বা কেউ করে না দিলে তখন লাস্টে হচ্ছে আমি করে দেবো, ঠিক আছে? বাস ওই বইটা তো আমি আবার করাবো, তাহলে তার আগে কি হবে, তোমরা যদি নতুন একবার করে নিজেরা করার চেষ্টা করো, দেখবো অনেকগুলো অঙ্ক করতে পারছো, অনেকগুলো করতে পারবে না, অবশ্যই পারবে না, হ্যাঁ। তখন এগুলো আমি যখন করে দেবো তখন দেখবো নিজে থেকে যেটা করেছে না সেটা তোমাদের মাইন্ডে বেশি থাকবে। এই জন্য আগে তোমরা নিজেরা চেষ্টা করো। একটা চ্যাপ্টার যখন এই বই থেকে হয়ে গেছে, অলরেডি 2টো চ্যাপ্টার হয়ে গেল, এখানে টোটাল 8টা ভিডিও, ওখানে 6টা ভিডিও, 14টা ভিডিও হয়ে গেছে, যে টোটাল ক্লাস 14 হয়ে গেছে আমাদের। তার মানে এই যে ভিডিওগুলোকে কমপ্লিট করে 2টো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দিলাম, এই 2টো চ্যাপ্টার তোমরা কি করো, আবার রিভাইজ করো। যখন ক্লাস করতে বসবে ভিডিও থেকে, তখন একটা খাতায় করবে,
ওকে, খাতায় করে নিলে, পুরোটা কমপ্লিট করে নিলে নেক্সট ওটাকে পরের দিন কি করবে, নিজেরা ওই সেম অঙ্কগুলো শুধু পিডিএফটা বের করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তখন কিন্তু আর ভিডিও দেখবে না, পরে দেখো কতগুলো হচ্ছে, যদি না হয় তখন খাতাটা একবার দেখবে, যদি বুঝতে না পারো তখন ভিডিও দেখবে। ভিডিও তো তোমাদের কাছে অলরেডি আছে, ওটা রিজার্ভে থাকলো, কিন্তু সবসময় যদি ভিডিও দেখে প্র্যাকটিস করতে থাকো বা করতে থাকো তখন প্রবলেম হবে। আগে অঙ্কটাকে নিজেরা মনে রাখার চেষ্টা করো যে আমি কতটা মাইন্ডটাকে করতে পারছি। নিজেরাই তো যখন 2-3 বা 4 বার পড়তে থাকবে তখন দেখবে কোনটা কোন টাইপ সেটা বুঝতে পেরে যাবে। তখন সেগুলোকে আলাদা করে তোমার যেটুকু নোট করার মনে হবে বা কোন টাইপটা কিভাবে লিখতে মনে হবে সেটা তোমরা নিজেরা কিন্তু করতে পারবে। এই জিনিসগুলো তোমাদেরকে একটু মানে অঙ্কের পিছনে টাইম দিতে হবে। টাইম না দিলে কিন্তু প্রত্যেকটা টাইপ কিন্তু মনে হবে এখন সোজা মনে হচ্ছে, ঠিক আফটার 6 days 7 days এগুলো কিন্তু ভুলে যাবে, তখন চাপ হয়ে যাবে। এই জন্য রেকর্ডিংটা আছে। এবং অবভিয়াসলি ফেয়ার করবে। ফেয়ার করার সময় মনে রাখবে আগে দাগ নাম্বার দিবে, অঙ্কটাকে পুরোটা লিখবে, কোন অঙ্ক কোথায় কি ভুল আছে আমি কিন্তু সব বলে দিয়েছি। ওকে, সেই অঙ্কটাকে পার্টিকুলার একদম ফেয়ার করে লিখবে, লিখে তার সলিউশন করবে, আবার অঙ্ক লিখবে তার সলিউশন করবে। ওকে, একটু চেষ্টা করো, 2-3টা কপি করে একটু চেষ্টা করো, দেখবে অবশ্যই শিখতে পারবে। চলো নেক্সট আবার নতুন একটা চ্যাপ্টার থেকে শুরু হবে। আশা করছি আমি তোমাদেরকে পার্টনারশিপটা শুরু করে দিব, অংশীদারি কারবার যেটা, ওটা একটু সোজা চ্যাপ্টার আছে, সহজে হয়ে যাবে। নেক্সট আমরা আবার অন্য চ্যাপ্টারে যাবো। ওকে, চলো বাই। Yeah.